Hello and welcome to Pathshala, a house of learning. Learn today and lead tomorrow. তো আজকে আমরা ভারত ভ্রমণের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। তো আমি শুরু করছি ক্লাসটা। তো আমরা অলরেডি কালকে ভারতের ভূগোল সম্বন্ধে জেনে ফেলেছি। আজকে আমরা ভারতের ইতিহাস এবং বাকি যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে পড়ব। তো ভারতের ইতিহাসে যেমন বিভিন্ন যুগ, ভারতের স্বাধীনতা, ভারতের সংবিধান, বিশিষ্ট ব্যক্তি সম্বন্ধে আমরা জানব। তো ভারতের ইতিহাসকে যদি আমি দেখতে যাই তাহলে তিন ভাগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ঠিক আছে? তো প্রাচীন যুগে আমরা কি কি পড়ি? যেমন আমরা পড়ি সিন্ধু সভ্যতা। যারা ক্লাস সিক্সে উঠে গেছো তারা তো জানবেই, এবং যারা উঠবে তারা পরে আস্তে আস্তে জেনে যাবে। সিন্ধু সভ্যতা। তারপরে আমাদের মৌর্য বংশ নিয়ে পড়ি, মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু পড়ি। আর মধ্যযুগে আমরা কি পড়ি? মধ্যযুগে যেমন তোমাদের দিল্লি সুলতানি, এছাড়াও আমরা পড়ি মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য। ঠিক আছে? আর আমরা যদি দেখতে যাই আধুনিক যুগে, তো আধুনিক যুগে আমরা মূলত স্বাধীনতার আন্দোলন পড়ব। ঠিক আছে? তো আমি আধুনিক যুগটা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের স্বাধীনতা সম্পর্কে জানা দরকার। তো এবার দেখো ভারতের স্বাধীনতার লড়াইয়ের সংক্ষেপে আমি এখানে বলেছি। তো বাকি যারা এখনো জয়েন হয়নি তাদেরকে একবার জয়েন হতে বলে দাও সবাই। আমি এখানে বলছি, দেখো একে একে। তো এখানে সংক্ষেপে বলা আছে, পুরোটা কিন্তু বলা নাই, অনেক বড় জিনিস, হিউজ জিনিস। তো এখানে সব কথা কিন্তু লেখা নেই, আমি যেগুলো মেন মেন সেগুলো একটু বলেছি। তো 1857 সালে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম লড়াই বলা হয়। তাহলে ভারতের স্বাধীনতার প্রথম লড়াই কাকে বলা হয়, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। তো 1857 সালের মহাবিদ্রোহকে, এটা তোমাদের মনে রাখতে হবে। এছাড়াও এই বিদ্রোহটি আর একটি কি নামে পরিচিত? এই বিদ্রোহটি তোমাদের সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। এবার আমি চলে আসবো তার পরের পয়েন্ট, 1885 খ্রিস্টাব্দে কি হয়? 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়ান হিউম তোমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা তোমাদের কংগ্রেস পার্টি, ঠিক আছে, সেই কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা করেন। এরপর লর্ড কার্জনের বাংলা ভাগের বিরুদ্ধে 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে হয় এটা জিজ্ঞেস করতে পারে, তো বলবে 1905 সালে। ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব, বলছে লাল পাল নেতৃত্বে পূর্ণ স্বরাজের দাবি জোরালো হয়। তো লাল পাল কে কে আছে? লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। এরা ছিল চরমপন্থীদের নেতা। ঠিক আছে? তো চরমপন্থীদের নেতা, এরা কি করে? পূর্ণ স্বরাজের দাবি করে, পুরোপুরি স্বাধীনতা চায় ব্রিটিশদের কাছ থেকে। ঠিক আছে? এরপর 1915 সালে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন এবং অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে, গান্ধীজি কি করেছিলেন? অহিংসা এবং সত্যাগ্রহ, মানে কোনো ঝগড়া ঝামেলা মারপিট করা ছাড়াই অহিংসার মাধ্যমে এবং সত্যাগ্রহের মাধ্যমে ভারতকে স্বাধীনতা আন্দোলনের এক নতুন গতি পায়। তো ভারতের স্বাধীনতা আন্দোলন এক নতুন গতি পায় অহিংসা এবং সত্যাগ্রহের মাধ্যমে। তো ভারতে কবে আসেন গান্ধীজি? ফিরে আসেন 1915 সালে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? সাউথ আফ্রিকা থেকে ফিরে আসেন। এরপর 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে অসহযোগ আন্দোলন হয়, নন কোঅপারেশন মুভমেন্ট, যেটা 1919 সালে হয়। কিসের প্রতিবাদে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ঠিক আছে? এরপর 12ই মার্চ 1930 সালে গান্ধীজির নেতৃত্বে সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু হয়। ঠিক আছে? সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত গান্ধীজি এবং তার অনুগামীরা একটা মার্চ করেন। ঠিক আছে? কত সালে? 1930 সালের 12ই মার্চ এটা শুরু হয়েছিল। এটাকে লবণ সত্যাগ্রহ বলা হয়। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে গান্ধীজি কি করেন? গান্ধীজি বলেন কারেঙ্গে ইয়া মরেঙ্গে। ঠিক আছে? ডু অর ডাই। এই ডাক দিয়ে ব্রিটিশদেরকে অবিলম্বে ভারত ছাড়ার জন্য বলেন এবং একটা আন্দোলন শুরু করেন যার নাম হচ্ছে
ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়? 1942 সালে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আমি কোশ্চেন করব। ঠিক আছে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ভারত ছাড়ে এবং 1947 সালের পর ভারত স্বাধীনতা লাভ করে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন এমনিতে ব্রিটিশরা চাপে ছিল। তারপর ভারতে বিভিন্ন আন্দোলনের কারণে তখন ব্রিটিশরা 1947 সালে 15ই আগস্ট একদম পুরোপুরি ভারত ছাড়তে বাধ্য হয় এবং আমাদের স্বাধীনতা আমরা লাভ করি। ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে এইদিকে পাশের যে ছবিটা দেখছো তোমরা, এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে মিড নাইটে 14ই আগস্ট মিড নাইট, মানে 15ই আগস্টই পড়ে যাচ্ছে। হুম। তো এই দিন কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন জওহরলাল নেহেরু, মধ্যরাতে একটা স্পিচ দেন। স্পিচটা তোমরা হয়তো ইউটিউবে গেলে শুনতে হবে, টেস্ট উইথ ডেস্টিনি। এই স্পিচটা কিন্তু দিয়েছিলেন 14ই আগস্ট মধ্যরাতে। তারপর 15ই আগস্ট বিভিন্ন জায়গায় ভারতবর্ষের পতাকা উত্তোলন হয়। হুম। 16ই আগস্ট তারপরে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী তোমাদের রেড ফোর্ট থেকে নেশনকে অ্যাড্রেস করেন। ঠিক আছে, জাতির বিরুদ্ধে, জাতির জন্য বার্তা দেয়। যারা যারা এখনো জয়েন হওনি তাদেরকে একবার জয়েন হতে বলো। যে যে দেখছো আমানত আছো, অন্য কেউ যারা আছো একবার গ্রুপে গিয়ে বলে দাও যে জয়েন হতে। নেক্সট, এবার আমরা ভারতের জাতীয় পতাকা সম্পর্কে একবার জেনে নেব। তো দেখো, এখানে ভারতের জাতীয় পতাকা তোমরা জানো 3টে রং, ওপরে থাকে কি গেরুয়া, তারপরে মাঝে সাদা এবং নিচে থাকে সবুজ রং, আর মাঝে থাকে সাদা রঙের মাঝে অশোক চক্র, যেটা নীল কালারের মধ্যে থাকে। এবার এই প্রত্যেকটা রঙের কিন্তু মানে আছে। যেমন গেরুয়া রং কিসের প্রতীক? শক্তি, সাহস এবং ত্যাগের প্রতীক। শক্তি, সাহস এবং ত্যাগের প্রতীক। যদি আমি সাদা রঙের কথা বলি, তো সাদা রং শান্তি, সত্য এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করে। এবং সবুজ রঙের কথা বলতে গেলে উর্বরতা, বিশ্বাস এবং সমৃদ্ধির প্রতীক। তার আগে আমাদের আরেকটা জিনিস জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে তোমাদের এই ভারতের জাতীয় পতাকা যে ডিজাইন, যে নকশা, সেটা কে করেন? তো এটা নকশাটা করেন কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া। ঠিক আছে, পিঙ্গালি ভেঙ্কাইয়া এই নকশাটা করেন। কিন্তু আসলে কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া একদম যে আমরা যেটা এখন ব্যবহার করছি জাতীয় পতাকা হিসাবে সেটার নকশা করেননি। তিনি যে নকশাটা করেছিলেন পাশে আমি এঁকে দিয়েছি দেখো। এখানে কিন্তু একটা তোমাদের আহ, কি বলে এটা, চরকা চরকা ছিল। ঠিক আছে, এই চরকাটা কিন্তু যখন 1947 সালের 22শে জুলাই গণপরিষদে এই পতাকাটা যখন দেওয়া হয়, তখন কিন্তু এই চরকাটা ছিল না, তখন তার বদলে এই অশোক চক্রের ব্যবহার করা হয়। তো এই যে ফাইনাল ডিজাইন করেন অশোক চক্র নিয়ে, এটা কিন্তু করেছিলেন সুরাইয়া তৈয়বজি এবং বদরুদ্দিন তৈয়বজি। সুরাইয়া তৈয়বজি এবং তার হাজবেন্ড বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তো পিঙ্গালি ভেঙ্কাইয়ার যে তোমাদের পতাকার ডিজাইন, তার মধ্যে কিন্তু তোমাদের এই চরকাটা ছিল, কিন্তু চরকাটা সরিয়ে দেওয়া হয়, আমাদের এখন আছে অশোক চক্র। ঠিক আছে। এবার দেখো, এখানে অশোক চক্র হলো ভারতীয় জাতীয় পতাকার সাদা অংশের কেন্দ্রে অবস্থিত 24টি শলাকা যুক্ত, এটা মনে রাখবে। কটি? 24টি শলাকা যুক্ত একটি গাঢ় নীল রঙের চাকা। এই রঙের অর্থ কি কি? কি আছে? মহাসাগর, আকাশ, সার্বজনীন সত্যের প্রতীক হিসাবে গাঢ় নীল রং ফুটিয়ে তোলা হচ্ছে। হয়েছে। বাকি আমি কাউকে জয়েন হতে দেখতে পাচ্ছি না, একবার সবাই জয়েন হতে বলো ঝটপট। এখান থেকে কিন্তু আমি যা কোশ্চেন করার করবো, ভিডিওটা দেখো, তাহলে কিন্তু সব কিন্তু পারবে। এবার দেখো, আমাদের জাতীয় সঙ্গীত আর জাতীয় গীত দুটোর মধ্যে কনফিউশন আছে। তো ভারতের জাতীয় সঙ্গীত, এটাকে ইংলিশে বলে কি, আমি লিখে দিচ্ছি এখানে, ন্যাশনাল অ্যানথেম। ন্যাশনাল অ্যানথেম। ঠিক আছে। আর যে জাতীয় গীত যেটাকে বলছি আমরা, সেটা হচ্ছে ন্যাশনাল সং। তো জাতীয় সঙ্গীতের কথা যদি বলি আমাদের, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমাদের জনগণ মন। এই জনগণ মন জাতীয় সঙ্গীত, এটা কে লিখেছিলেন তোমরা সবাই জানো,
আমার তা নতুন করে বলার দরকার নেই, তবুও বলে দিচ্ছি। এটা লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এইটা প্রথম কবে গাওয়া হয়েছিল এইটা হয়তো তোমরা অনেকেই জানো। তো এটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো 1911 সালে 27শে ডিসেম্বর। 1911 সাল 27শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের, যে জাতীয় কংগ্রেসের একটা অধিবেশন চলতো, 1885 সালে এটা শুরু হয়। প্রতি বছর একটা অধিবেশন হতো। তো জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন, যেটা কলকাতাতেই হয়েছিল, এই অধিবেশনে তোমাদের এটা গাওয়া হয়েছিল, কলকাতা অধিবেশনে। এবার প্রথম কলকাতা অধিবেশনে এই যে জাতীয় সঙ্গীতটি গেয়েছিলেন, সেটা কে গেয়েছিলেন? সেটা গেয়েছিলেন, এটাও মনে রাখতে হবে, তার নাম হচ্ছে সরলা দেবী চৌধুরানী। তোমরা এটা নামটা শুনে থাকবে, সরলা দেবী চৌধুরানী। হলো। এবার এটা কবে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়? এটা জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় তোমাদের 1950 সালের 24শে জানুয়ারি। বুঝতে পেরেছ? এবার আমরা পড়ব, দেখব ভারতের জাতীয় গীত বন্দে মাতরম। তো বন্দে মাতরম গানটা কে লিখেছে তোমরা কিন্তু অনেকেই জানো। তো বন্দে মাতরম গানটা লিখেছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তার বিখ্যাত আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া। এবার এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, এটা হয়তো তোমরা অনেকে জানো না। তো আনন্দমঠ উপন্যাস, এই উপন্যাস, বিখ্যাত আনন্দমঠ উপন্যাস, এখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। বোঝা গেল? এবার প্রথম কবে গাওয়া হয়? এটা গাওয়া হয়েছিল, এটাও কিন্তু তোমাদের কলকাতা অধিবেশনেই গাওয়া হয়েছিল কংগ্রেসে। কিন্তু কবে গাওয়া হয়েছিল? এটা কিন্তু তোমার জনগণমনের আগেও গাওয়া হয়েছিল। সেটা কবে? 1896 সালের 28শে ডিসেম্বর। তো দেখো, 27শে ডিসেম্বর 1911 সালে গাওয়া হয়েছিল জনগণমন, এবং 1896 সালের 28শে ডিসেম্বর গাওয়া হয়েছিল তোমাদের বন্দে মাতরম। ঠিক আছে, সবাই একবার জয়েন হয়ে যাও ফটাফট। আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, নেক্সট হচ্ছে এবার, এটা কে গেয়েছিলেন? এটা মনে রাখতে হবে, এটা গেয়েছিলেন কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ইম্পর্টেন্ট। তাহলে বন্দে মাতরম গেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই জায়গাটা তোমরা একবার ভালো করে দেখে নেবে, কারণ দুটোর মধ্যে অনেক কিছু জিনিস সিমিলার আছে। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দুইবার আছে, ঠিক আছে, ডিসেম্বর মাস দুইবার আছে, কলকাতা অধিবেশন দুবার আছে, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখে নেবে। আবার এটাও গৃহীত হয়েছিল কিন্তু একই সময়, 1950 সালের 24শে জানুয়ারি। মনে থাকবে? নেক্সট আমরা এবার চলে যাব ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী যদি আমি বলতে যাই, তো প্রথম প্রধানমন্ত্রী তোমরা জানো ভালো করে, আবার অত না বললেও চলবে। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে তোমাদের জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। আর জওহরলাল নেহেরুর জন্মদিন, সেই দিনে কি পালন করা হয়? সেই দিনে পালন করা হয় তোমরা জানো, শিশু দিবস। আমি এখানে নিচে লিখে দিচ্ছি, শিশু দিবস। কবে পালন করা হয়? জওহরলাল নেহেরুর জন্মদিন। কবে সেটা? সেটা হচ্ছে 14ই নভেম্বর। ঠিক আছে। এবার যদি বলতে চাই যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, তো রাষ্ট্রপতি ছিলেন তোমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। আচ্ছা, কে কে আসো একবার নিজের নাম কমেন্ট করো তো, নিজের নাম কমেন্ট করো নিচে। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার আমরা চলে যাব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা কি জিনিস? তার আগে একটা জিনিস জেনে নাও, এ হচ্ছে আমাদের ভারতের সংবিধান। ঠিক আছে। তো তোমরা জানো যেমন প্রত্যেকটা ধর্মের একটা করে ধর্মগ্রন্থ আছে। কেন থাকে? ওতে বিভিন্ন আইন কানুন, নিয়ম কানুন সব লেখা থাকে, তাই তো? সেরকম আমাদের একটা দেশ ভারত। তো ভারতের কিন্তু একটা ওইরকম নিয়ম কানুন লেখা আছে, একটা বই, যেটাকে বলা হয় কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। বাংলায় বলে ভারতের সংবিধান। ওকে। এবার এই সংবিধান তৈরি করতে একটা সভা তৈরি করা হয়েছিল। প্রথমে তো আগে ব্রিটিশরা ভারতে ছিল, তো ব্রিটিশদের নিয়ম অনুযায়ী এখানে সবকিছু চলতো।
তো ব্রিটিশদের একটা নিয়ম বানিয়েছিল ওরা, যেমন তোমাদের ভারতের স্বাধীনতার আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই নিয়ম অনুসারে তোমাদের ভারতের নিয়মকানুন চলতো। এবার 1946 সালে কিন্তু বুঝতে পারে ভারতীয় যারা লিডার ছিল স্বাধীনতার, তারা বুঝতে পারে যে এবার কিন্তু ব্রিটিশরা ভারত থেকে চলে যাবে। তো ব্রিটিশরা চলে গেলে ব্রিটিশদের নিয়ম অনুযায়ী তো ভারতীয়রা চলবে না, সেই জন্য একটা সংবিধান তৈরি করা দরকার। সেই জন্য তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়, মানে এখানে আলোচনা করা হবে সংবিধানের মধ্যে কি কি থাকবে, ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এটার প্রথম মিটিং কবে হয়েছিল এটা মনে রাখবে, 9 ডিসেম্বর 1946 সালে নিউ দিল্লিতে এর মিটিং কিন্তু হয়, ঠিক আছে। এবার ভারতের সংবিধানটা দেখো ভালো করে, এটা তৈরিতে কত সময় লাগে, সংবিধান বানাতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন, এটা কিন্তু মনে রাখতে হবে। কতদিন সময় লাগে, 2 মাস, 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন, 2 years 11 months and 18 days, মনে থাকবে। এবার এই সংবিধানটি তোমার কি হয়, এই সংবিধানটি 1949 সালে 26শে নভেম্বর কিন্তু গ্রহণ করা হয়। এখানে এই হতো, এটি লেখা আছে 1949 সালে 26শে নভেম্বর গ্রহণ করা হয়, অ্যাডপ্ট করা হয়। কিন্তু এটা চালু করা হয় কবে, মানে কার্যকর হয় কবে, কার্যকর হয় মনে রাখবে, সেটা হচ্ছে তোমাদের 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু এটা তোমাদের কি হয়, এটা কিন্তু তোমাদের কার্যকর হয়, মানে তখন থেকে চালু হয়ে যায়। নেক্সট, এবার বলছে সংবিধানের জনক কাকে বলা হয়। তো সংবিধানের জনক কাকে বলা হয় এটা মনে রাখবে, এটা হচ্ছে তোমাদের ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে কিন্তু বলা হয় সংবিধানের জনক। তো সংবিধানের জনক বলা হয় তাহলে বি আর আম্বেদকরকে, ঠিক আছে। এবার এই সংবিধানে যখন সংবিধানটা লাগু করা হয় প্রথম, তখন কিন্তু তোমাদের এই সংবিধানে 395টি ধারা ছিল, 395টি ধারা আর 8টি তফসিল বা 8টি শিডিউল, এটা কিন্তু ছিল। কিন্তু এখন বেড়ে অনেক হয়ে গেছে, এখন 448টি ধারা এবং 12টি শিডিউল কিন্তু আছে বা 12টি তফসিল, মনে থাকবে। এবার আমরা চলে আসব ভারতের প্রধানমন্ত্রী আর ভারতের রাষ্ট্রপতি। ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি। তো ভারতের প্রধানমন্ত্রী তোমরা সবাই জানো, ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে শ্রী নরেন্দ্র মোদী এবং ভারতের রাষ্ট্রপতি হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। নেক্সট, এবার দেখো পার্লামেন্ট অফ ইন্ডিয়া, আর দেখো পার্লামেন্ট অফ ইন্ডিয়া, এইদিকে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা বাঁ দিকে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতের নতুন পার্লামেন্ট। এই পাশে যেটা আছে এটাই তোমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখে থাকবে, এটা হচ্ছে ওল্ড পার্লামেন্ট, পুরনো, এখন পুরনো হয়ে গেছে। তো তোমার এই নতুন পার্লামেন্ট যেটা তোমার ইনগরাল করা হয়, উদ্বোধন করা হয়, সেটা হচ্ছে তোমাদের 28শে মে 2023, 28শে মে 2023 কে করেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, মনে থাকবে। আর এই যে পুরনো পার্লামেন্ট, এটার এখন নাম চেঞ্জ করে দিয়ে কি করা হয়েছে, এটার নাম করা হয়েছে এখন সংবিধান সদন বা সংবিধান সদন, কনস্টিটিউশন হাউস। ওকে, নেক্সট আমরা চলে যাব, এবার এই পার্লামেন্টে কি থাকে, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে তোমাদের, একটা কি তোমাদের, একটা হচ্ছে তোমাদের আহ, লোকসভা এবং আর একটা হচ্ছে রাজ্যসভা, অনেকে কিন্তু এটা শুনে থাকবে। একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে তোমাদের রাজ্যসভা, এই দুটো হাউস কিন্তু থাকে। এবার এই লোকসভা আর রাজ্যসভাতে মেম্বার থাকে, দুটো মেম্বারকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি। এমপি কথাটা তোমরা শুনে থাকবে। তো লোকসভাতে কতগুলো মেম্বার থাকে,
সব থেকে বেশি থাকতে পারে সেটা হচ্ছে 550 এখন, ঠিক আছে। এটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হতে পারে, কিন্তু এখন আছে কত? এখন আছে তোমাদের 543। কত আছে এখন? 543 হলো। এইটুকু মনে রাখলেই যথেষ্ট। এবার এদিকে আমরা চলে আসি। রাজ্যসভাতে তোমার থাকতে পারে ম্যাক্সিমাম মেম্বার, মানে সব থেকে বেশি 250, কিন্তু এখন আছে কত? 245। তার মধ্যে 12 জনকে প্রেসিডেন্ট নমিনেট করে, মানে প্রেসিডেন্ট বেছে বেছে নেয়, আর 233 জন ইলেক্টেড, ঠিক আছে। কিন্তু এই ইলেকশন কিন্তু মানুষে করে না, এটা কারা করে? এখানে তোমার মূলত ওই লোকসভার এমপি আর এমএলএ এরাই কিন্তু ভোট দেয় বিধানসভা, ঠিক আছে। এটা কিন্তু ডিরেক্টলি মানুষ কিন্তু এদেরকে নির্বাচিত করে না। মানুষ যাদেরকে নির্বাচিত করে তারা লোকসভায় বসে। আর সেই এমপিদের, তোমাদের লোকসভার এমপিদের যেটা টার্ম সেটা হচ্ছে 5 বছর, 5 বছর থাকতে পারে। আর রাজ্যসভার এমপিদের কত বছর? তো মনে রাখবে, রাজ্যসভার এমপিরা থাকতে পারে 6 বছর। ওকে, বেশ। এবার রাজ্যসভায় একজন দেখবে বসে থাকে যে মাইক নিয়ে পরিচালনা করে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন রাজ্যসভার, সরি, লোকসভায়। তো লোকসভার স্পিকার, লোকসভায় একজন বসে থাকে, তিনি হচ্ছেন লোকসভার স্পিকার। তো লোকসভার এখন স্পিকার আছেন ওম বিড়লা, এবং রাজ্যসভাতেও একই জিনিস, একজন বসে থাকেন, কিন্তু ওটাকে স্পিকার বলা যাবে না, এটা হচ্ছে চেয়ারম্যান। এখানে রাজ্যসভা হতো, এখানে ভুল দেওয়া আছে, এখানে হবে এটা রাজ্যসভা, ঠিক আছে, রাজ্যসভা। তো রাজ্যসভাতে যিনি বসে থাকেন তাকে স্পিকার বলা যাবে না, তাকে বলবো চেয়ারম্যান। আর এই যে চেয়ারম্যান যিনি হন, তিনি কি হন জানো? তিনি হচ্ছেন আমাদের ভারতের ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট, যাকে উপরাষ্ট্রপতি বলা হয়, উপরাষ্ট্রপতি, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব, দেখো, এবার হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ এবং চূড়ান্ত আপিল আদালত। এটাই সর্বোচ্চ, মানে তোমাদের সর্বোচ্চ আদালত, ঠিক আছে। নয়াদিল্লিতে অবস্থিত এই আদালতটি 1950 সালের 26শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। কবে? 1950 সালের 26শে জানুয়ারি, যেই দিন তোমাদের সংবিধান কিন্তু লাগু হয়েছিল, ইনঅ্যাক্ট হয়েছিল। এবার এটি ভারতের প্রধান বিচারপতি এবং আরো 33 জন পর্যন্ত বিচারপতি নিয়ে গঠিত, যারা 65 বছর বয়সে কিন্তু অবসর গ্রহণ করেন। কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন, মনে থাকবে। বর্তমানে প্রধান বিচারপতি হচ্ছেন আমাদের সূর্যকান্ত মিশ্র। এটা কিন্তু চেঞ্জ হয়, 65 বছর বয়সে গেলে ইনিও রিটায়ার্ড হয়ে যাবেন। তো এটা কিন্তু এখন বর্তমানে আছেন সূর্যকান্ত মিশ্র। এবার আমরা চলে আসবো বিশিষ্ট কিছু স্বাধীনতা সংগ্রামী, তাদের কথা আমরা এখানে লিখেছি, সবারই কিন্তু লিখিনি, কিছু কিছু ব্যক্তি লিখেছি। তো স্বাধীনতা সংগ্রামী অনেক আছে, তো আমি কিছু কিছু লিখেছি, সবারই কিন্তু লিখিনি, আগেই বলে দিচ্ছি। তো মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী দেখো, সত্য অহিংসার মাধ্যমে তিনি কিন্তু ভারতে একটা আন্দোলন করেছিলেন স্বাধীনতার জন্য। সত্য ও অহিংসার নীতি ব্যবহার করে শান্তিপূর্ণ আন্দোলন ও লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন, তোমরা জানো, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর ছবি এর পাশে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস সামরিক শক্তি দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ শর্টকাটে, ঠিক আছে, গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তোমরা চিনো সবাই, ঠিক আছে। এবার যদি আমি বলি ভগৎ সিং, তো একজন তরুণ বিপ্লবী যিনি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ ও আন্দোলন জাগিয়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করেন। নিজের জীবন উৎসর্গ করেছিলেন কে? আমাদের ভগৎ সিং। তারপর সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতার পর দেশকে একত্রিত করার জন্য ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। এদিকে দেখতে পাচ্ছ তোমরা। এবার রানী লক্ষ্মীবাই, ঝাঁসির রানী বলা হয় নাকি, ঝাঁসির সেই বীর রানী যিনি 1857 সালে মহাবিদ্রোহে লড়াই করেছিলেন, ঠিক আছে।
বেশ, নেক্সট আমরা পরের পেজে চলে যাবো। দেখো এখানে কিছু বিখ্যাত বিপ্লবীর ছবি দেওয়া আছে। আমি ছবিটা এনেছি, এদের সম্বন্ধে আর কিন্তু কোনো বেশি কথা আমি লিখিনি, তোমরা চাইলে পড়তে পারো। আর আগে যাদের স্বাধীনতা সংগ্রামী দেখলে তাদের কথা তোমরা একটু পড়ে নেবে। তো এই ছবিগুলো থেকেও আমি কোশ্চেন করবো, কিন্তু একটা যে কোনো ছবি দিয়ে দেবো, বলবো যে এই ব্যক্তিটা কে, ঠিক আছে? তখন তোমাদেরকে বলতে হবে, তো ভালো করে ছবিগুলো দেখে নেবে। পিডিএফটা আমি দিয়ে দেবো। বাল গঙ্গাধর তিলক, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসু, সরোজিনী নাইডু, লালা লাজপত রায়, অরুণা আসাফ আলী, বাঘাযতীন, সবাই কিন্তু এখানে আছে। বাঘাযতীনের পাশেই আমি বসে আছি এখানে, ঠিক আছে? বেশ, তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পরে আবার দেখা হবে।